আমাদের দাবি ছিল যেটা, সেটা হলো যে কি বিপ্লবী সরকারকে, বিপ্লবের মতোই একটা সরকার গঠন করা আমাদের আশা ছিল। কিন্তু সেটা যে এতটা মানে এভাবে পড়বে এটা আমরা আসলে কখনো বুঝে উঠতে পারিনি। তো সংস্থা আছে, অর্থনৈতিক সংস্থা, তারা যেভাবে আপনাকে মানে রেসপন্ড করতেছে, এটা অন্য কোনো সরকার হলে আমি মনে করি এখনো আপনি যদি একটা নির্বাচন দেন, সেই নির্বাচনে একটা জনগণের সরকার আসলেও তারা এই ভঙ্গুর অবস্থাতে এই রাজনীতিটাকে টেনে উঠানো, এই অর্থনীতি থেকে টেনে উঠানো বড় কঠিন ব্যাপার। কমিটি মহাসচিব সহ অনেক বড় সিনিয়র নেতারাও কিন্তু নির্বাচন নিয়ে একটা মানে বিভিন্ন রকমের এক একবার সকাল সন্ধ্যায় কথায় নড়চড় করছিলেন, কিন্তু উনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের সফলতার জন্য আমাদেরকে যা যা করা দরকার হ্যাঁ তা আমরা করব। এখানে কিন্তু আমি একটু আশার মানে সঞ্চার খুঁজতে চাই, যেতে চাই। পেছনের কথা একটা ভাবে আমি অ্যাড্রেস করি। একজন খতিব মানে উনি চলে গেলেন, ওই জায়গাটায় একটু না বললে আমার কাছে একটু অতৃপ্ত থেকে যাব, এবং সরকারের পক্ষ থেকে তাকে বহিষ্কার করতে হবে, মানে এই জায়গাটা কেমন জানি একটু হালকা হালকা হয়ে যায়। আবার উনি যাওয়ার পর মুসল্লিরা ওনার পেছনে নামাজ পড়বে কি পড়বে না সেটা দেখারও তো একটা বিষয় ছিল। আমার মনে হয় যে সেটা দেখতে গিয়ে, এরকম একটা স্মার্টনেস করতে গিয়ে সরকার হয়তো সেখানে একটা ভুল করে ফেলেছে। এটা আমি সিনেমার সাথে একমত। কিন্তু আবার ওই জায়গাটাও আমি একমত যে মানে আমি প্রতিটা ক্ষেত্রে বহিষ্কার, একজন ইমাম, হ্যাঁ একজন মুয়াল্লিম, ওনাকে আমাকে বহিষ্কার করতে হবে কেন একটা সরকার? যে আপনি আইসেন না, বা আমি নামাজে যেতে, নামাজ পড়াতে বাধা দিব কেন? হ্যাঁ সেটা সঙ্গত কারণে সচিবের কাছে সে অনুমতি চাইবে কেন? সবগুলোই কিন্তু অনেকগুলো কথা কিন্তু কথায় কথা নিয়ে আসে। সেজন্য আমি আপনাকে বলি যে এটা সরকারের দায়, আমরা যেভাবে অতটুকু দিতে চাই তেমনি আবার উনিও বা কেন আবার কিছুদিন লুকায়িত ছিলেন, পলায়িত ছিলেন, আবার হুট করে আসলেন, অনুমতি চাইলেন, অনুমতি দিলাম, এটা যেমনটি একটা মানে প্রশ্ন রাখে, প্রশ্নের দাবি রাখে, তেমনি অনুমতি চাওয়াটারও তো প্রশ্ন রাখে। আপনার ভেতরে সে জোর নাই কেন, নৈতিকতা নেই কেন? তো যাই হোক, আমি আর ওই জায়গায় বাড়াতে চাই না। আমি সিনেমার সাথে একমত, এখানে দুইটা পার্টিরই বিচার করার ইয়ে থাকে, হ্যাঁ প্রাসঙ্গিক ভাবে আসে। আমি এবার আসি যে আমি কথাটা আপনার অনুষ্ঠানেই প্রথম মানে একটা করার সুযোগ পেয়েছি যে হ্যাঁ এই সরকার আপনার আগামী 2 মাসের ভেতরে ইনশাল্লাহ হ্যাঁ যে এটা তার অবয়বের একটা পরিবর্তন আনবে। কিন্তু আমি যে জায়গাটা ব্যথিত, সেই অবয়বটা এরকমই হবে, যেটা আমি ওই অনুষ্ঠানে আলোচনা করেছি। সিনা ভাইয়ের প্রতি অনেক জাতীয় কৃতজ্ঞ, সরকারের কথা তিনি আপনি উল্লেখ করেছিলেন জিনিসটাকে সেদিন। অ্যাড্রেস করেছেন। জি, হ্যাঁ জাতীয় সরকারের আদলে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন মীমাংসিত হবে, নির্বাচন নিয়ে তাড়াহুড়া থাকবে না, তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, রাজনৈতিক দলের লোকজনের সাথে নিয়ে সংস্কারগুলো করলে সে সংস্কারতে যে মানে আপনার সবার কার্য বিবরণী তৈরি হবে বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হবে, সেখানে তাদের স্বাক্ষর থাকবে, অনুস্বাক্ষর থাকবে, পরবর্তীতে পার্লামেন্ট হলে দলীয় সিদ্ধান্ত তখন যেই সরকার গঠন করুক জনগণের ভোটে তারা সেটা করতে বাধ্য থাকবে। সুতরাং এটা ঠিক, এটা এখন আমরা এসে অসহায়ের মতো আমাদেরকে বলতে হচ্ছে, কিন্তু প্রথমে আমাদের দাবি ছিল যেটা, সেটা হলো যে কি বিপ্লবী সরকারকে, বিপ্লবের মতোই একটা সরকার গঠন করা আমাদের আশা ছিল। কিন্তু সেটা যে এতটা মানে এভাবে পড়বে এটা আমরা আসলে কখনো বুঝে উঠতে পারিনি। কারণ বিপ্লব কখনো সংবিধান মেনে বিপ্লব হয় না। বিপ্লব সংবিধান একজনের সাথে একজন, ভাই ভাই বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে না। আর আমরা এটাকে যদি বিপ্লব না বলি তাহলে বিপ্লব কাকে বলবো? তাহলে বিপ্লব সম্পর্কে আমাদের নতুন করে রাষ্ট্রবিজ্ঞান বা অন্যভাবে আমাদেরকে শিখে নিতে হবে। হ্যাঁ সংবিধানের বাইরে একটা যেভাবে হোক একটা নির্বাচিত তথাকথিত জোর জবরদস্তির নিশিরাতের আমিডামি যাই নির্বাচন হোক, 7 তারিখে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর হাসিনা নির্বাচিত মানে নিজেকে দাবি করে প্রধানমন্ত্রী হিসেবে বসেছিলেন, যাই ছিলেন, তাহলে আমি ওই সংবিধানের আলোকে নির্বাচিত সরকারকে এভাবে হটাতে পারি না। আমি এটা হটানো মানি আমি বিপ্লব করা। আর এই আমাকে বিপ্লব কখনো সংবিধান কোনো বিপ্লবকে অ্যালাউ করে না, তার মানে আমি সংবিধান মানি না। তাহলে এই সংবিধানকে এক্সিস্টিং রাখার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে সেটা মনে হয় না। পরবর্তীতে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে বা বোঝার চেষ্টা করেছি, পড়ালেখা অনুসন্ধান করে তারা সাময়িকভাবে একটা মানে একটা জিনিসের জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছে। যেমন জোড়াতালি বলেন আপনি মানে আমাদের যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এর কাছ থেকে যে মতামত নেয়া, তারপরে গিয়ে হলো যে কি এগুলো একটা ছেলে মানসিক কথাবার্তা, এগুলো দিয়ে আপনি এটাকে জায়েজ করবেন, বৈধ করবেন, একটা বিপ্লবের সরকারকে আপনি বৈধতা দিবেন, এটা আমি সিনেমার সাথে একমত, এটা কখনো সম্ভব না। তো এগুলোই অনেকটা মানে কাঁচা হাতের খেলা। তারপরে আমি যে বললাম যে বিপ্লবে আপনি সংবিধানের একটা অংশ বাদ দিলেন, একটা অংশ রাখলেন, হ্যাঁ তারপরে আপনি এই বললেন সে বলে, যেমন আপনি যদি সংবিধান মানেন তাহলে তো ইফতেখারুজ্জামান সাহেব কথা বলতে পারে না, এটা তো ট্রু। তারপরে আমাদের সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেব এটা বলতে পারে না, ট্রু। কিন্তু আবার আমরা বুঝি যে ওনারা মনে প্রাণে এই সংবিধানকে কিন্তু ধারণ করছেন না।
কিন্তু এটা তো ছেলে খেলা না, এটা রাষ্ট্র, এটা রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র পলাশ চৌধুরী, থাকলে তাহলে রাষ্ট্র আমি কাঠামো যদি থাকলে বলি যে এখানে চয়েস গুলো আমাদের ভুল ছিল, মানে যাদেরকে চয়েস করা হয়েছে সেখানে মূল জায়গায় আমাদের কিছু সমস্যা, অংশ তো ভুল ছিল, এটা এটা আমি আপনার সাথে একমত। কিছু এবং সেই জন্যই আর কি উপদেষ্টার কোনো ব্যাপারে তো, কিছুই ঠিক হচ্ছে না। হ্যাঁ, কিছু সেটি কিছু উপদেষ্টার ব্যাপারে আমাদের যতটুকুই আমরা, আমি মনে করি এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের ব্যাপারে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নেওয়া হলো, একটা মানে ইয়ে করার ব্যাপারে কথা বলার কারণে আমার মনে হলো যে কি এই সিদ্ধান্তটা না নিলেও হতেন। উনি আরো স্ট্রং ছিলেন। আমার মনে হচ্ছিল যে উনি অনেকগুলো পুলিশের পোশাক পরিবর্তন থেকে মনোবল ফিরে আনার জন্য উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। অত একটা কথা একভাবে বলতে গিয়ে যেটা অন্যরাও বলছেন এখন, উনি যা বলছেন উপদেষ্টাদের অনেকেই কিন্তু এই কথা বলছেন, আওয়ামী লীগ তার চেহারা পরিবর্তন করুক, নেতৃত্ব পরিবর্তন করুক, সংস্কার করুক, তারা নতুন রূপে আসুক। তো এই কথাটা এখনো হচ্ছে। তাহলে ওনাকে এই দোষে দোষান্তরী হওয়ার কি কারণ ছিল? আমি তো মনে করি উনি আরো মোর দেন স্ট্রঙ্গার, মানে এখন যে কারেন্ট যিনি আছেন তার থেকে, হ্যাঁ, ওনার বডি ল্যাঙ্গুয়েজে ইয়েতে। তো আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। কয়েকজনের ছিলেন কিন্তু আসলে শক্তিশালী মানুষ। প্রফেসর ইউনূস সাহেব সম্পর্কে আমরা যত কিছুই বলি যে উনি রাষ্ট্র বা রাষ্ট্র কাঠামো রাজনীতি বুঝেন না, আমি ওইটার সাথে আবার পুরোপুরি একমত না যে উনি রাষ্ট্র কাঠামো বা উনি মানে রাষ্ট্র পরিচালনা একেবারে অনভিজ্ঞ তা না। উনি যখন ছিলেন, যখন উনি একটা নাগরিক শক্তি নামে দল করতে চেয়েছিলেন, তখন উনি নিজেই বলেছেন আমি রাজনৈতিক অঙ্গনের মানুষ না, আমি বুঝি নাই। এরপরে উনি প্রচুর হোমওয়ার্ক করেছেন। হ্যাঁ, উনি অনেক প্রচুর এই মানে রাষ্ট্রকে চালানোর জন্য। আর তাছাড়া উনি যে ব্র্যান্ডিং, উনি যেটা বললেন, হ্যাঁ, একজন নোবেলের সাথে আমি রাষ্ট্রপ্রধানের সাথে এক করতে চাই না, সিনহা ভাই যেটা বললেন, অবশ্যই এটা আমিও চাই না। আমিও সিনহা ভাইয়ের সাথে এই জায়গাটা একমত। কিন্তু এখানে কথাটা হলো তারপরেও, হ্যাঁ, সবকিছুর উপরে অর্থনীতি, সমাজনীতি সবকিছু নিয়েই কিন্তু রাজনীতি, কোনো কিছুই রাজনীতির বাইরে না। তো উনি এগুলো অনেক ভালো বুঝেন। উনি এগুলো ভালো বোঝেন, সমাজনীতি, অর্থনীতি এগুলো তো বুঝেনি। একটা অর্থনীতির সাথে কখনো একটা রাষ্ট্রের কাঠামো, একটা রাষ্ট্রে মানে মূল স্ট্রাকচার দাঁড়ায় না। হ্যাঁ, তো এখানে যে একটা আমূল পরিবর্তন আসবে উনি বলার সাথে সাথে যে কতগুলো মানে আমাদের যে বিশ্ব সংস্থা আছে, অর্থনৈতিক সংস্থা, তারা যেভাবে আপনাকে মানে রেসপন্ড করতেছে, এটা অন্য কোনো সরকার হলে আমি মনে করি এখনো আপনি যদি একটা নির্বাচন দেন, সেই নির্বাচনে একটা জনগণের সরকার আসলেও তারা এই ভঙ্গুর অবস্থাতে এই রাজনীতিটাকে টেনে উঠানো, এই অর্থনীতি থেকে টেনে উঠানো বড় কঠিন ব্যাপার। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সাহেব যেভাবে উনি বিশ্ব ব্যাংক বলেন, যেভাবে উনি মানে IMF বলেন, যেভাবে ADB বলেন, জাইকা বলেন, সবাইকে উনি এক বাক্যে কনভিন্স করতে পারছেন। এটা ইচ্ছা করলে আরেকজন রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে এখন যতই নির্বাচন দেন আর যত কিছুই করেন, এটা এই ভঙ্গুর অর্থনীতিতে আসবে না। আর অর্থনীতি যদি হলো যে একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি, একটা রাজনীতির মূল চালিকা শক্তি, আর অর্থনীতি যদি সেখানে যদি সম্পৃক্ত না হয়, অর্থনীতি যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেখানে রাজনীতি বলি, আমরা যে ইয়ে বলি, সেটা আপনার রাষ্ট্র পরিচালনা বলি, সবকিছু মুখ থুবড়েই পড়বে। সুতরাং সবকিছুর মূলেই কেন্দ্রবিন্দুতে অর্থনীতি। তো অর্থনীতিতে প্রফেসর ইউনূস সাহেব খুবই ভালো বুঝেন। এটা পরিচালনা, ডিস্ট্রিবিউশন, বন্টন, হ্যাঁ, এগুলো সমতা, ন্যায্যতা, এই জিনিসগুলো উনি বুঝেন। তবে আমি আপনার সাথে একমত যে আমাদের সব চয়েস গুলো ভালো ছিল না, সব চয়েস গুলো ভালো ছিল না। আমি মনে করি এটা, আমি আশান্বিত হতে চাই, যেহেতু আমি একটা তথ্য জানি বা বুঝি আর কি, এটা আমার বিশ্বাস যে সরকারের চেহারার কাঠামোতে যেহেতু একটা পরিবর্তন আনতেই হবে, না আনলে ওনারা যে সংস্কারের পদক্ষেপগুলো নিয়েছেন এগুলো প্রত্যেকেই গণমানুষের দাবি, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সংস্কারগুলো ওনারা এই স্ট্রাকচারে থেকে, এই মানে কাঠামোর ভিতর থেকে, বর্তমান পরিচিতির মধ্যে থেকে ওনারা করতে পারবেন না। এবং এই মানুষগুলোকে দিয়েই কিন্তু অনেকগুলো জিনিস হবে না। এখানে অনেক সাহসী মানুষ আছে, কিন্তু আবার এখানে অনেক দুর্বল চিত্তের মানুষও আছে। তো এখানে আমি সিনেমার সাথে একমত, এখানে আরো কিছু সংযোজন করা দরকার। তবে এটা আমি গত অনুষ্ঠানে আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম, আর অন্যান্য প্রোগ্রামে পরে বলেছি, কিন্তু এইটা তারা সংস্কার করবেন, তাদের সেটা বিবেচনাতে আছে। এখানে আরো রাজনৈতিক ভাবে, রাজনৈতিক চেহারায় তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে, কথাবার্তা হচ্ছে, কেউ রাজি হচ্ছে, কেউ রাজি হচ্ছে না, এখনো আমাদেরকে বুঝতে হবে। কারণ আবার যারা রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যদি আমরা এখন এই জাতীয় সরকার হিসেবে যদি এদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে নির্বাচন না জানি আরো পিছিয়ে যায়, না জানি কি কি সরকার সংস্কার চলে আসে। তারা তো অফিসিয়ালি মানে ইয়ে হতে চাচ্ছে না, ইনভলভ হতে চাচ্ছে না। তো এই জন্য সময়টা ক্ষেপণ হচ্ছে, এটাকে নেগোসিয়েট করার চেষ্টা করছে, এটাই পর্দার আড়ালে কথাবার্তা চলছে। এটার সাথে অনেক বাইরের শক্তি বলি, আমাদের ভেতরের যে ছাত্র সমাজের ছাত্র ভাইরা আছেন, এই যে আমাদের তারেক রহমান সাহেব এসে গেছেন, হ্যাঁ, যে ওনাদের মতো যারা রাজনীতিতে এত মানে বেশি মানে ভোকাল আছেন, তাদের সবাইকে এক জায়গায় এক কাতারে এনেই কিন্তু এই জাতীয় সরকারের বিবর্তনে মানে চেহারা, এই বিপ্লবী সরকারের চেহারায় পরিবর্তন আনতে হবে। আর এই জন্যই তারা অনেকগুলো জিনিসই তাদের সাথে তারাই সাংঘর্ষিক হচ্ছে। এবং আমি মনে করি না যে এখানে এত বোকা মানুষ আছে যে তারা এখানে সংবিধানের প্রতিটা অক্ষর পালন করে সরকার পরিচালনা করছেন। নো, ওনারা এটা জানেন, ওনারা অনেকগুলো জায়গাতে কিন্তু ওনারা সংবিধান ইতিমধ্যে লঙ্ঘন করেছেন। যতদিন যাবে
ততদিন যদি সংবিধান স্থগিত করে হোক, জাতীয় সরকারে নিয়ে আসা হোক, ওনারা এটা স্পষ্ট করে মানে না বলুক, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট থেকে যাবে। এটা ভবিষ্যতে ওনাদের জন্য বড় একটা বিপদের কারণ হবে, এটাতেও কোনো সন্দেহ নাই। তাই সুতরাং এটা ওনারাও বিশ্বাস করেন। সুতরাং আমি মনে করি ওনারা এটার একটা মানে একটা কি বলবো একটা সলিউশনের পথ ওনারা বের করবেন, ওই বিশ্বাসটা আমি রাখতে চাই। কারণ ইউনূস সাহেব যে কমিটমেন্ট দিয়েছেন, উনি তো আমাদের মাথাটা ঠিক আছে, তারপরে জায়গাগুলো ঠিক আছে। আমাদের বড় রাজনৈতিক দল বিএনপি, হ্যাঁ, বিএনপির যিনি নেতা, আমি ওনাকে অভিনন্দন জানাতে চাই, জনাব তারেক রহমান সাহেবকে। উনি যথার্থভাবেই উনি বলেছেন, ওনার নেতারা বিশেষ করে স্থায়ী কমিটি মহাসচিব সহ অনেক বড় সিনিয়র নেতারাও কিন্তু নির্বাচন নিয়ে একটা মানে বিভিন্ন রকমের এক একবার সকাল সন্ধ্যায় কথায় নড়চড় করছিলেন। কিন্তু উনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের সফলতার জন্য আমাদেরকে যা যা করা দরকার, হ্যাঁ, তা আমরা করব। এখানে কিন্তু আমি একটু আশার মানে সঞ্চার খুঁজতে চাই, যে না, এত সহজে ইচ্ছা করলেই মানে সরকার সেখান থেকে পড়ে যাবে না, এবং ইচ্ছা করলে সরকার পরাজিত হবে না। একটা মানে একটা বাচ্চাও যদি প্রথম ভূমিষ্ঠ হয়, তার 1 মিনিট, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, তারও অনেকগুলো উপসর্গ তৈরি হয় শরীরে, হ্যাঁ, আমরা তাকে দেখি। তো এটা একটা নতুন ভূমিষ্ঠ হয়েছে আমাদের বিপ্লবের সরকার, তার ভিতরে অনেকগুলো মানে ব্যাড এলিমেন্টস কাজ করবে, গুড এলিমেন্টস কাজ করবে, সবকিছু নিয়েই কিন্তু আমরা এক জায়গায় আসবো। কিন্তু এখানে আমরা ওই জায়গাটায় কখনো এক হতে চাই না, যে না, আমরা ইচ্ছা করলে এই সরকার একটা প্রতি বিপ্লব ঘটে যাবে, এখানে হাসিনা আবার পুনরায় প্রত্যাবর্তন করবে, এটা কখনো সম্ভব নয়। পৃথিবীর ইতিহাস এটা খুব বেশি ভালোভাবে স্বাক্ষর দেয় না। যারা এই বিপ্লবের মাধ্যমে সংগঠিত হয়েছে, তারা আর কখনো পুনর্বাসিত হতে পারেনি। তবে আমি মনে করি সিনাবাইয়ের সাথে একমত, যেটা এক কথায় বলতে চাই, আমাদেরকে সবাইকে, উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বিষয়ে অনেকে আছেন যারা শুধু এনজিও বা সমাজকর্মীর সাথে তারা জড়িত, তাদের রাষ্ট্র পরিচালনা বা ইয়েগুলোকে তারা ওই মেথডে হয়তো চিন্তা করেন না। তো সুতরাং এই জায়গাগুলো ওনারা থাকুক, ওনারা সমাজের সম্মানিত মানুষ, আরো কিছু সাহসী মানুষকে সেটার সাথে সম্পৃক্ত করা হোক, যেটা আমরা অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে দেখবো বলে আমি অন্তত বিশ্বাস করি, বা আমার যতটুকু জানাশোনা সোর্স আছে আমি ততটুকু থেকে জানি যে এটা খুব সহজে মানে এটা একটা দৃশ্যমান হবে। এখন যতগুলো চলছে, এটা নেপথ্যে শুধু কারুকার্যগুলো তৈরি করার চেষ্টা করা। আমি সিনা ভাই বলছিলেন তো ওই যে আমরা কাউকে ক্রেডিট দেওয়ার দরকার নেই, না, প্রফেসর ইউনূস সাহেবের ওই ক্রেডিটের কথা না। আমরা উনি যেমন বাণিজ্যিক ফ্লাইটে যাচ্ছেন, চার্টার ফ্লাইটে যাচ্ছেন না, এটা একদমই আপডেট। আর হলো যে কি 30 দশকের ভিতরে মানে জো বাইডেনের সাথে এই মাত্রই ওনার বৈঠকটা নির্ধারিত হলো। কোন জাতিসংঘ অধিবেশনে গিয়ে 3 দশকের ভিতরে এই প্রথম জো বাইডেন বা মার্কিন প্রেসিডেন্ট, নৈশভোজ নয়, আনুষ্ঠানিক যেটা সবার জন্য উনি সম্মানে দিয়ে থাকে সেটা নয়, উনি প্রথম আলো রিপোর্ট উনি নিউ ইয়র্কে বা বাইডেনের সাথে বৈঠক করবেন। প্রথম আলো থেকে আমি কোট করলাম, এটা ধরেন এখন থেকে 2 মিনিট 3 মিনিট আগের নিউজ। তো এটা একটা আমাদের জন্য একটা ভালো একটা দিক আমি মনে করি আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখাতে চেয়েছিলাম, বাট জি জি জি, শিওর শিওর, একটুখানি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি সিনা ভাইয়ের কাছে চলে যাব। নিউজের ভিতরে লেখা আছে যে 30 দশকের ভিতরে এই প্রথম আলো রিপোর্ট। আমি আপনাকে একটু কথা দিয়ে দিচ্ছি। অনেক